চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা প্রাচীন বৌদ্ধ রূপক কথা নিয়ে আলোচনা করব যার সাফল্য আর ব্যর্থতা নিয়ে আমাদের ভাবনার জগৎটাকে পুরোপুরি বদলে দিতে পারে। জীবনে ব্যর্থ হলে আমরা অনেক সময় বাইরের নানা জিনিসকে বা নিজেদের কপালকে দোষ দিই, কিন্তু গৌতম বুদ্ধ এবং এক কৃষকের এই চমৎকার গল্পের ভেতর দিয়ে আজ আমরা দেখব কিভাবে আমাদের চিন্তা আর কাজের ধরনই আসলে আমাদের চূড়ান্ত পরিণতি ঠিক করে দেয়। আজ আমরা ভাগ্য বনাম কর্মের এই লুকানো ধনের রহস্য উন্মোচন করতে যাচ্ছি। এই আলোচনাটি আমাদের শেখাবে যে সফলতার আসল চাবিকাঠি ঠিক কোথায় লুকিয়ে আছে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, সফলতা কি আসলেই ভাগ্যের উপর নির্ভর করে? আমরা কি সত্যিই কোনো অদৃশ্য শক্তির হাতের পুতুল, নাকি নিজেদের ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য ভাগ্যকে স্রেফ একটা অজুহাত হিসেবে ব্যবহার করি? যখন কোনো কাজে আমরা সফল হই না, তখন নিজের চেষ্টার ঘাটতি না খুঁজে কপালকে দোষ দেওয়াটা মানুষের একটা খুব সাধারণ প্রবণতা। আমরা প্রায়ই ভাবি অন্য মানুষেরা হয়তো আমাদের চেয়ে জন্মগতভাবেই বেশি ভাগ্যবান, কিন্তু আমাদের আজকের এই আলোচনা ধাপে ধাপে পরিষ্কার করে দেবে যে এই তথাকথিত ভাগ্য আসলে ঠিক কিভাবে কাজ করে। তো গল্পটা শুরু হচ্ছে ভীষণ ক্ষুব্ধ আর হতাশ এক কৃষককে দিয়ে। সে গৌতম বুদ্ধের কাছে এসে নালিশ করল যে তার ভাগ্য এতটাই খারাপ, যাতেই সে হাত দেয় তাই নষ্ট হয়ে যায়। এই কৃষক অনেক সাধু সন্ন্যাসীর কাছে ছুটেছে, অনেক পূজা অর্চনা করেছে, কিন্তু কিছুতেই তার জমিতে ভালো ফসল হয় না। তার সবচেয়ে বড় আক্ষেপ হল গ্রামের অন্য কৃষকরা তার চেয়ে কম খাটুনি দিয়েও দিব্যি ভালো ফসল ঘরে তুলছে। এই কৃষকের কথাগুলো কি আমাদের অনেকেরই মনের কথার মতো শোনাচ্ছে না? ঠিক এভাবেই তো আমরা কঠোর পরিশ্রম করার পরও যখন ফল পাই না, তখন ভাগ্যকে দোষ দিতে শুরু করি। আর এখানেই আসে চমৎকার একটা মানসিক পার্থক্য। একদিকে কৃষক প্রবলভাবে বিশ্বাস করে যে তার ভালো ভাগ্য নেই, তার কোনো জাদুকরি মন্ত্র বা রাতারাতি সফল হওয়ার কোনো উপায় দরকার। কিন্তু বৌদ্ধ অত্যন্ত শান্তভাবে পুরো বিষয়টা খেয়াল করে। তাকে বললেন যে তার ভাগ্য আগে থেকেই ভীষণ ভালো। বৌদ্ধ তাকে মনে করিয়ে দিলেন সফল হওয়ার জন্য যা যা দরকার তার সবই এই কৃষকের কাছে আগে থেকেই আছে। তার একটা সুস্থ শরীর আছে, ভাবার জন্য একটা সুস্থ মস্তিষ্ক আছে, আর চাষ করার মতো দারুণ জমিও আছে। আসলে সমস্যাটা হলো, যা নেই আমরা তার পেছনে এতটাই ছুটি যে আমাদের কাছে আগে থেকেই যা আছে তার কদর করতেই ভুলে যাই। বুদ্ধ খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন এই কৃষককে স্রেফ মুখের উপদেশে বদলানো যাবে না, তাকে কাজে লাগাতে হলে একটা জোরালো মোটিভেশন লাগবে। আর ঠিক এখানেই গল্পে আসে একটা বড় মোড়। বুদ্ধ কৃষককে বললেন তার ওই জমিতেই একটা বিশাল গুপ্তধন লুকানো আছে, তবে সেই ধন এমনিতেই পাওয়া যাবে না। সেটা পেতে হলে কৃষককে বুদ্ধের দেওয়া খুব কঠিন কিছু নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ভেবে দেখুন, এই লুকানো ধনের প্রতিশ্রুতি মানব মনস্তত্ত্বের কি দারুণ একটা ব্যবহার। বুদ্ধ কৃষকের হতাশ মনকে একটা আশার আলো দেখালেন, যাতে সে নিজের অজান্তেই সঠিক কাজটা করার জন্য মাঠে নেমে পড়ে। তো বুদ্ধ কৃষককে বেশ অদ্ভুত কিছু নির্দেশ দিলেন। প্রথমে বললেন এক ঝুড়ি মাটি খুঁড়ে আনতে, এরপর বললেন পুরো জমিটা ভালোভাবে চাষ করতে, তারপর জমিতে বীজ বুনতে হবে, আর সবশেষে সেই বীজের অত্যন্ত সাবধানে যত্ন নিতে হবে যাতে কোনো রোগ বা পোকামাকড় ফসলের ক্ষতি করতে না পারে। ব্যাপারটা আসলেই অসাধারণ, তাই না? একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায় বুদ্ধ খুব চতুরতার সাথে গুপ্তধন খোঁজার নাম করে কৃষককে দিয়ে আসলে চাষাবাদের সবচেয়ে মৌলিক আর হাড় ভাঙা পরিশ্রমের কাজগুলোই করিয়ে নিচ্ছিলেন। সাধারণ একটা একঘেয়ে কাজকে তিনি রীতিমতো একটা রোমাঞ্চকর গুপ্তধন খোঁজার অভিযানে বদলে দিলেন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো বুদ্ধের বেঁধে দেওয়ার সময়ের হিসাব। বুদ্ধ কিন্তু কৃষককে বলেননি যে একদিনেই সব কাজ শেষ করে ফেলতে হবে। তিনি সময়ের একদম নির্দিষ্ট একটা ছক বেঁধে দিয়েছিলেন। প্রথম দিন এক ঝুড়ি মাটি খোঁড়ার পর পরবর্তী নির্দেশ জানার জন্য কৃষককে পুরো 1 মাস অপেক্ষা করতে হয়েছিল। বুদ্ধের এই নির্দেশনার আসল উদ্দেশ্যই ছিল কৃষককে এটা বোঝানো যে যে কোনো কাজের একটা নির্দিষ্ট এবং সঠিক সময় থাকে। সময় লাগে জোর করে কোনো ফলাফল আশা করলে বা সঠিক সময়ে সঠিক কাজ না করলে কিছুই পাওয়া যায় না। সফলতার মানে শুধু গাধার খাটুনি নয়, বরং সঠিক সময়ে সঠিক কাজটা ধারাবাহিকভাবে করে যাওয়া। স্বভাবতই কৃষকের তো আর তর সইছে না। সে ভীষণ অধৈর্য হয়ে ভাবতে লাগল, গুপ্তধন যদি আমার জমিতেই থাকে তাহলে আমি খামোখা 1 মাস বসে থাকব কেন? আমি তো চাইলেই এখনই পুরো জমি খুঁড়ে ধন বের করে ফেলতে পারি। সে পুরো 1 মাস সময় শুধুই শর্টকাট আর দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখেই কাটিয়ে দিল। এই লম্বা প্রক্রিয়ার পেছনের আসল কারণটা বোঝার সে কোনো চেষ্টাই করল না।
মানুষের স্বভাবই আসলে এমন, আমরা সবসময় খাটুনি এড়িয়ে দ্রুত আর খুব সহজ সমাধানের খোঁজ করি। আমরা কাজের প্রক্রিয়ার চেয়ে ফলাফলের উপর অনেক বেশি আসক্ত হয়ে পড়ি। আর এই কাজে কৃষক প্রতিটি ধাপেই নানা রকম অজুহাত দাঁড় করিয়েছিল। যখন তাকে পুরো জমি চাষ করতে বলা হলো, সে বলল তার কাছে তো লাঙল নেই। বুদ্ধ তাকে নিজের শারীরিক পরিশ্রম কাজে লাগাতে বললেন। যখন বীজ বুনতে বলা হলো, তখন সে অভিযোগ করল যে এখন তো বীজের দাম অনেক বেশি, পরে কিনলে সস্তা পাওয়া যাবে। কিন্তু বুদ্ধ জোর দিয়ে বললেন, সঠিক সময়ের কাজ একদম সঠিক সময়ই করতে হবে। সবশেষে বুদ্ধ তাকে সাবধান করে দিলেন, যদি ফসলের যত্ন না নেওয়া হয় আর তাতে রোগ ধরে, তাহলে কিন্তু গুপ্তধন পুরোপুরি উধাও হয়ে যাবে। এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে মানুষ কিভাবে একটু কঠিন পরিশ্রম বা আর্থিক বিনিয়োগের মুখোমুখি হলেই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আর এরপরই আসে গল্পের সেই চূড়ান্ত পর্যায়। গুপ্তধনের আশায় কৃষক অত্যন্ত যত্ন নিয়ে তার জমির ফসলের পরিচর্যা করে যায়। দিন রাত এক করে সে ফসলের ওপর কোনো বিপদই আসতে দেয় না। অবশেষে যখন ফসল পেকে ওঠে, তখন দেখা যায় তার জমিতে পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি ফলন হয়েছে। আর এই বিপুল ফসলের কল্যাণে কৃষকের জীবনের সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাওয়ার একটা দারুণ সুযোগ তৈরি হয়। কৃষক যে সোনার আশায় মাটি খুঁড়েছিল, সেই মাটির বুক চিরে আসলে তার নিজেরই হাড়ভাঙা পরিশ্রমের ফলে এই বিশাল ফসল উঠে আসে। নিজের এই অভাবনীয় ফসল দেখার পর কৃষক একেবারে আবেগ আপ্লুত হয়ে বুদ্ধের কাছে ছুটে যায়। সে বলে, আমি আমার ধন খুঁজে পেয়েছি, কিন্তু এটা আমি আগে কেন পেলাম না? ঠিক এই মুহূর্তটাতেই কৃষকের আসল আত্ম-উপলব্ধি ঘটে। সে বুঝতে পারে যে গুপ্তধনের আশায় বাধ্য হয়ে সে যে পরিশ্রমটা করেছে, তার ফলে উৎপন্ন হওয়া এই চমৎকার ফসলটাই হল সেই প্রতিশ্রুত গুপ্তধন। আগে যে মানুষটা সবকিছুর জন্য ভাগ্যকে দোষ দিত, সে এবার বুঝতে পারল যে সম্পদ আসলে কোনো জাদুর বাক্সে বন্দি থাকে না, বরং এটা একান্তই নিজের কর্মের ফসল। ঠিক এই জায়গাতেই বুদ্ধ কৃষককে ভাগ্য বা কিসমাতের সম্পূর্ণ নতুন এবং গভীর একটা সংজ্ঞা দিলেন। বুদ্ধের মতে ভাগ্য কোনো আকাশ থেকে পড়া দৈব শক্তি নয়। ভাগ্য হল আমাদের নিজেদের সৎ কর্ম বা সঠিক কাজ, যা আমরা সঠিক শক্তি, সঠিক দিক নির্দেশনা এবং একদম সঠিক সময়ে করে থাকি। এই ছোট ছোট কাজগুলোই আমাদের ভেতরে সেই শক্তি এবং এনার্জি তৈরি করে, যা শেষ পর্যন্ত আমাদের সফলতার দিকে নিয়ে যায়। কাজেই ভাগ্য এমন কিছু নয় যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, বরং এটা আমাদের ধারাবাহিক ও সঠিক কর্মেরই একটা যৌক্তিক পরিণতি মাত্র। এখান থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য বেরিয়ে আসে। পৃথিবীতে সফলতার ১ নম্বর এবং সবচেয়ে কার্যকর হাতিয়ারটি হল আমাদের এই মানব শরীর এবং কর্মক্ষম মস্তিষ্ক। মজার ব্যাপার হলো, এই হাতিয়ারটি কিন্তু কৃষকের কাছে একেবারে শুরু থেকেই ছিল, শুধু সে সেটা বুঝতে পারেনি। আমরা অনেকেই জীবনে সফল হওয়ার জন্য বাইরের নানা রকম উপায় বা শর্টকাটের পেছনে হন্যে হয়ে ছুটে বেড়াই, কিন্তু ভুলে যাই যে আমাদের নিজেদের শরীর এবং মনকে সঠিক উপায়ে ব্যবহার করে জীবনের যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। এটাই আসলে আমাদের ১ নম্বর এবং সবচেয়ে বড় গুপ্তধন। আমরা এখন আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক অংশে চলে এসেছি। এখানে দুটো সম্পূর্ণ আলাদা মানসিকতার একটা চমৎকার তুলনা দেখা যাচ্ছে। যাদের মানসিকতা খারাপ ভাগ্যের দিকে, তারা সবসময় ব্যর্থতার জন্য বাইরের কারণগুলোকে দোষারোপ করে, শর্টকাট খোঁজে, দায়বদ্ধতা এড়াতে চায় এবং পরিস্থিতি একটু কঠিন হলেই হাল ছেড়ে দেয়। অন্যদিকে কর্মমানসিকতার মানুষেরা নিজেদের কাজের সম্পূর্ণ দায়িত্ব নিজেরা নেয়। তারা কোনো জাদুমন্ত্রে বিশ্বাস না করে একটা ধারাবাহিক প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখে, ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং সবচেয়ে বড় কথা, পরিস্থিতি যেমনই হোক না কেন, তারা ঠিক সময় ঠিক কাজটুকু করে যায়। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটাই সফলতার আসল চাবিকাঠি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন আমাদের সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। যদি আমাদের নিজেদের কাজই আমাদের ভাগ্য তৈরি করে, তবে আজ আমরা নিজেদের জন্য ঠিক কী তৈরি করার সিদ্ধান্ত নেব? আমরা কি এখনও কোনো জাদুকরী ভাগ্যের আশায় হাত গুটিয়ে বসে থাকব, নাকি কৃষকের মতো আমাদের কাছে আগে থেকেই থাকা শরীর ও মনের হাতিয়ার ব্যবহার করে নিজেদের সেই লুকানো ধনের সন্ধানে আজই মাটি খুঁড়তে শুরু করব? এই সিদ্ধান্তটা একান্তই আমাদের নিজেদের।